একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় আজকের পাঠ শিরোনাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির গতিধারা, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি পূর্ব অপেক্ষা বা অন্যান্য বছরের তুলনায় বর্তমান সময়ে বা সাম্প্রতিক কালে এই অবস্থার দিকে যাচ্ছে বা এগোচ্ছে সে নিয়ে আমরা আলোচনা করব বা আলোকপাত করব। সবাই পাঠে মনোযোগী হবে। অবশ্যই আলোচনাটা হবে আমাদের আজকের চিত্রভিত্তিক, গ্রাফ ভিত্তিক। মনোযোগের সঙ্গে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। (1971) সাল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীন দেশ বাংলাদেশ। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর এই স্বাধীনতা লাভ করি আমরা। আর এই স্বাধীনতা লাভের পর বিশ্বব্যাংক যে রিপোর্ট প্রকাশ করে, সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি তা সমস্যা অত্যন্ত জটিল, অর্থাৎ এটা বিভিন্ন সমস্যা আবদ্ধ। যেখানে বলা হয়েছিল যে মাথাপিছু আয় যত সামান্য, অর্থাৎ 50 থেকে $70। এদেশের দারিদ্র্যের হার চরম ভাবাপন্ন ছিল। সেখানে বলা হয়েছিল যে এদেশের প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে যেখানে প্রায় 1400 মানুষ, এবং যাদের গড় আয়ু অনেক কম, বলা হচ্ছিল যে 50-এরও কম, এবং এই জনসংখ্যার যে বিশাল অংশ ছিল অশিক্ষিত। তাই তৎকালীন মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে একজন হেনরি কিসিঞ্জার সহ অনেকেই মন্তব্য করেছিলেন যে বাংলাদেশ একটি তলাবিহীন জরি, বটমলেস বাস্কেট। আর পরবর্তীতে নরওয়ে অর্থনীতিবিদ জাস ফল্যান্ড ও জি.আর. পার্কিনসন 1973 সালে তাদের রচিত বিখ্যাত গ্রন্থ বাংলাদেশ দ্য স্টেট কেস ফর ডেভেলপমেন্ট, উক্ত গ্রন্থে তারা বলেন বাংলাদেশ হচ্ছে উন্নয়নের একটি পরীক্ষা ক্ষেত্র, যাকে তারা উন্নয়নের গিনিপিগ বলেছেন, টেস্ট কেস অফ ডেভেলপমেন্ট। তারা আরও মন্তব্য করেন যে বাংলাদেশ হচ্ছে উন্নয়নের একটি পরীক্ষা ক্ষেত্র। বাংলাদেশ যদি তার উন্নয়ন সমস্যা সমাধান করতে পারে, তাহলে বুঝতে হবে যে কোনো দেশই উন্নতি করতে পারবে। তারা আরও মন্তব্য করেন যে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান মিলে যদি একটি থাকে, তাহলে একটি ভালো অর্থনীতি গড়ে তুলতে পারবে, আলাদা হয়ে বাংলাদেশ টিকে থাকতে পারবে না। এ ছিল তাদের মন্তব্য। কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে এদেশের প্রথম সরকার, অর্থাৎ স্বাধীনতা উত্তর প্রথম সরকার, এই যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন, আয় বৈষম্য রোধ, দারিদ্র্য বিমোচন সহ
এই ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে। এই অর্থনীতিকে পুনর্গঠনের জন্য প্রথমে সমাজতান্ত্রিক ভাবধারা দেশ গঠন করার মনোনিবেশ করলেও বারবার রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এই দেশে উন্নয়ন কর্মকাণ্ড দারুণভাবে ব্যাহত হয়। তবে বর্তমানে এই দেশে নিয়ন্ত্রিত ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত আছে। আর এই দেশকে এখন বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রবৃদ্ধি অর্জনকারী অভিজাত সংঘের সম্ভাবনাময় সদস্য। অর্থাৎ গত কয়েক বছর ধরেই আমাদের প্রবৃদ্ধির হার একটা স্থিতিশীল অবস্থায় চলে এসেছে এবং বাংলাদেশকে বলা হচ্ছে যে 11টি 3G অর্থাৎ গ্লোবাল গ্রোথ জেনারেটর দেশসমূহের অন্তর্ভুক্ত। অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় 26টি দেশের তালিকায় চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের একই কাতারে অবস্থান করছে। বাংলাদেশ একই কাতারে অবস্থান করছে। আর এখন বলা হচ্ছে বাংলাদেশ একটি উন্নয়নশীল মিশ্র অর্থনীতির দেশ। আমরা আশা করব এই অর্থনীতি ধীরে ধীরে আরও উন্নতির দিকে যাবে। আমাদের ভিশন 2021 এবং ভিশন 2041 অর্জনের মাধ্যমে আমরা উন্নয়নশীল মধ্য আয়ের দেশ থেকে উন্নত দেশে উন্নীত হব। এই লক্ষ্যে আমাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা আমরা আজকে আলোচনায় যে ধারাবাহিকভাবে দেখব বিভিন্ন খাতে আমাদের অগ্রগতি কিভাবে হচ্ছে, অর্থাৎ আমাদের অর্থনীতি কিভাবে এগুচ্ছে, যা আজকের পাঠকে অর্থাৎ অর্থনীতির যে গতিধারা সেটাকে তুলে ধরা হবে। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, এটা আমরা পূর্বেই জেনেছি। এখন আমরা এই অর্থনীতির যে প্রধান তিনটি খাত কৃষি, শিল্প, সেবা, তাই এই খাতের যে উৎপাদন ব্যবস্থা আমাদের দেশে দিন যতই যাচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডের কারণে, জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের আবাদযোগ্য জমির পরিমাণ কমছে, কিন্তু কৃষি উৎপাদন খুবই সম্ভাবনাময় অবস্থায় রয়েছে। অর্থাৎ আমাদের এই কৃষি উৎপাদন অত্যন্ত গতিশীল, অর্থাৎ অধিকতর হচ্ছে। দিন যতই যাচ্ছে উৎপাদনের পরিমাণ দিন দিন বাড়ছে। দেখা যাচ্ছে যে তালিকায় 1980-81 সালে যেখানে খাদ্য উৎপাদনের পরিমাণ ছিল 149.7 লক্ষ মেট্রিক টন, সেটা বেড়ে 1990-91 এসে 188.6 লক্ষ মেট্রিক টনে উন্নীত হয়। আর 2016-17 অর্থ বছরে দেখা যাচ্ছে এই কৃষিখাতের উৎপাদন প্রায় দ্বিগুণ, যেখানে দেখানো হচ্ছে যে 383.34 লক্ষ মেট্রিক টন। অর্থাৎ কৃষি উৎপাদন অতীব সম্ভাবনাময় অবস্থায় রয়েছে। অর্থাৎ এই খাতের অবদান দিন দিন বাড়ছে। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এই খাত জাতীয় উৎপাদনে অবদান রাখছে। আমরা এবার এটাকে আমরা একটা লেখচিত্রের মাধ্যমে দেখি। স্তম্ভ চিত্র, যেখানে দেখানো হচ্ছে যে 80 সালে কম ছিল, তারপরে 90-91 অর্থ বছরে তা বেড়েছে, আর 2016-17 অর্থ বছরে প্রায় দ্বিগুণেরও বেশি হয়েছে। তার মানে এই কৃষি উৎপাদন অর্থাৎ কৃষিখাত আমরা যে উৎপাদন ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে
আমাদের শত সমস্যা থাকা সত্ত্বেও আমাদের এই উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এটা অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে শিল্প খাত। এই শিল্প উৎপাদন যত দিন দিন বৃদ্ধি পাবে ততই দেশ স্বাবলম্বী হবে, কেননা সেখানে উৎপাদন দ্রুতগতিতে বৃদ্ধি করা সম্ভব এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা সম্ভব। আর কর্মসংস্থান সুযোগ বৃদ্ধি পেলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে মাথাপিছু আয় বৃদ্ধির মাধ্যমে। অধিক কর্মসংস্থান, অধিক আয়, অধিক উন্নত জীবনযাত্রা, এই শিল্প খাতেরই অবদান। এই খাতে আমরা পিছিয়ে নেই। দিন যতই যাচ্ছে এই খাতে উৎপাদনের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেখানে ক্ষুদ্র, মাঝারি, কুটির শিল্প, বৃহদায়তন শিল্প এদের অবদান দিন দিন বাড়ছে। এবার আমরা দেখি শিল্প খাতের অবদান কী অবস্থায় আছে। 1991-92 অর্থ বছরে শিল্প খাতে যা উৎপাদন হয় আর এই উৎপাদিত পণ্য বিক্রি করে আমাদের মোট প্রাপ্তির পরিমাণ ছিল 5.4 হাজার কোটি টাকা। 2012-13 অর্থ বছরে উক্ত আয় বেড়ে 133 হাজার কোটি টাকা উন্নীত হয়, যা পূর্বের চেয়ে অনেক অনেক গুণ বেশি। তেমনইভাবে 2016-17 অর্থ বছরে এসে দেখা যায় উক্ত প্রাপ্তির পরিমাণ অর্থাৎ উৎপাদন হতে মোট প্রাপ্তির পরিমাণ 197.8 হাজার কোটি টাকা, যা আমরা এখন স্তম্ভ লেখার মাধ্যমে উপস্থাপন করব। তোমরা লক্ষ্য করো যে যেখানে 91-92 মাত্র ছিল 5.4 হাজার কোটি টাকা, তা বেড়ে 133 হাজার কোটি টাকা উন্নীত হয়, পরবর্তীতে 197.8 হাজার কোটি টাকা উন্নীত হয়, যা চিত্রে প্রদর্শন করা হয়েছে। অর্থাৎ এই শিল্প খাতের অগ্রগতি ক্রমবর্ধমান, অর্থাৎ শিল্প খাতের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবার আসি আমরা কর্মসংস্থান, অর্থাৎ আমাদের শ্রমশক্তি কি কাজে নিয়োজিত হচ্ছে বা হয়েছিল, পূর্বে কি অবস্থা ছিল, বর্তমানে কি অবস্থায় আছে। লক্ষ্য করে দেখো যে 1995-96 অর্থ বছরে যেখানে কৃষি খাতে নিয়োজিত শ্রমশক্তির হার ছিল 63.2, আর অকৃষি খাতে অর্থাৎ শিল্প ও সেবা খাতে ছিল 36.8%। ঠিক বিপরীত চিত্র লক্ষ্য করে দেখো যে 2015-16 এসে দাঁড়িয়েছে, যেখানে কৃষিখাতে নিয়োজিত শ্রমশক্তির হার হচ্ছে 40.6, আর অকৃষি খাত অর্থাৎ শিল্প ও সেবা খাতে এই শ্রমশক্তির প্রায় 59.4%। অর্থাৎ এই সময়ের ব্যবধানে কৃষিখাতে কর্মসংস্থান হ্রাস পেয়েছে এবং অকৃষিখাতে অর্থাৎ শিল্প ও সেবা খাতে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, যা একটি দেশের জন্য সুখকর। পাশের চিত্রে আমরা লক্ষ্য করি, প্রথমে দেখো যে কৃষিখাতে শ্রমশক্তির পরিমাণ বেশি ছিল বা কর্মসংস্থানের পরিমাণ বেশি ছিল, শিল্প ও সেবা খাতে অর্থাৎ অকৃষি খাতে নিয়োজিত শ্রমিকের পরিমাণ ছিল কম। ঠিক
2015-16 অর্থ বছরে এসে তার বিপরীত চিত্র লক্ষ্য করা যাচ্ছে যে কৃষি খাতের শ্রমশক্তি নিয়োগের পরিমাণ কম, শিল্প খাতে ও সেবা খাত মিলিয়ে অর্থাৎ অকৃষি খাতে শ্রমশক্তি নিয়োগের পরিমাণ বেশি, যা অধিক আয় অধিক উৎপাদনের জন্য সহায়ক। শ্রমিক তার আয়ের প্রথম ব্যয় হচ্ছে ভোগ ব্যয়। এবার আমরা লক্ষ্য করি যে বাংলাদেশের বিগত বছরগুলোতে ভোগ ব্যয়ের অবস্থান কেমন ছিল। তোমরা তালিকায় লক্ষ্য করো যে 2015-16 অর্থ বছরে যেখানে ভোগ ব্যয়ের পরিমাণ ছিল 13,000 কোটি টাকা, 2016-17 অর্থ বছরে এসে উক্ত ব্যয় বেড়ে 14.75 হাজার কোটি টাকা উন্নীত হয় এবং তা 17-18 অর্থ বছরে এসে আরও বেড়ে 17.10 হাজার কোটি টাকা উন্নীত হয়। অর্থাৎ দিন যতই যাচ্ছে ভোগ ব্যয়ের পরিমাণ বাড়ছে, অর্থাৎ জীবনযাত্রার মান বৃদ্ধির সঙ্গে সঙ্গেই এই ভোগ ব্যয় বৃদ্ধি পায়। এবার আমরা পাশের চিত্রে লক্ষ্য করি যে ভোগ ব্যয়ের গতিধারা কিরূপ, যা ঊর্ধ্বগামী, অর্থাৎ আমাদের এই ট্রেনটা হচ্ছে ঊর্ধ্বমুখী, অর্থাৎ এই ভোগ ব্যয়ের পরিমাণ দিন দিন বাড়ছে। মানুষের আয়ের যে অংশ ভোগ ব্যয় বৃদ্ধি রেখে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকে আমরা বলি সঞ্চয়। আর সঞ্চিত অর্থই মানুষ যখন উৎপাদন কাজে ব্যয় করে তাকে আমরা বলি বিনিয়োগ। এবার আমরা লক্ষ্য করি যে আমাদের দেশের সঞ্চয় ও বিনিয়োগের হার কি অবস্থা আছে, অর্থাৎ এই হার আমাদের পূর্বের তুলনায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা পাশের সূচিতে আমরা লক্ষ্য করে দেখি যে 1996-97 অর্থ বছরে যেখানে জাতীয় সঞ্চয়ের পরিমাণ ছিল জিডিপির শতকরা হারের 14.4 আর বিনিয়োগের পরিমাণ ছিল 17.4, সেখানে 2017-18 অর্থ বছরে এসে জাতীয় সঞ্চয়ে পরিমাণ দাঁড়ায় 17.4%, যেখানে ছিল 14.4 সেটা বেড়ে 17.4 উন্নীত হয়। ঠিক বিনিয়োগের পরিমাণও যেখানে ছিল 17.4 96-97 অর্থ বছরে, তা 2017-18 বেড়ে দাঁড়ায় 31.47, অর্থাৎ আমাদের সঞ্চয় ও বিনিয়োগের হারও বৃদ্ধি পেয়েছে। এবার আমরা চিত্রে লক্ষ্য করি যে সঞ্চয়ের হারও বেড়েছে, বিনিয়োগের হারও বেড়েছে, তবে সঞ্চয়ের তুলনায় বিনিয়োগের হার বৃদ্ধির পরিমাণ বেশি। এক্ষেত্রে বলা যায় যে সরকারি চেয়ে বেসরকারি খাতের অবদান এক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়। এবার আমরা লক্ষ্য করি যে প্রধান যে তিনটি অর্থনৈতিক খাত কৃষি, শিল্প এবং সেবা, এই খাতগুলোর যে অবদান বা কাঠামোগত যে পরিবর্তন সাধিত হয়েছে এবং তাদের যে অবদানের চিত্র যে পরিবর্তন হয়েছে সেটা আমরা লক্ষ্য করি।
যে কৃষি, শিল্প এবং সেবা, এই তিনটি প্রধান খাতের যে পরিবর্তন, অর্থাৎ জিডিপিতে অবদানের হারে যে পরিবর্তন, সেটা আমরা এবার লক্ষ্য করি। যে 1980-81 সালে যেখানে কৃষিখাতের অবদান ছিল 33.07%, শিল্প খাতের অবদান ছিল 17.31%, আর সেবা খাতের অবদান ছিল 49.62%। 2000-2001 অর্থ বছরে এসে কৃষি খাতের অবদান কমেছে, দেখা যায় যে সেটা কমে 25.03-এ উন্নীত হয়েছে, অর্থাৎ যে কৃষি খাতের অবদান পূর্বের চেয়ে হ্রাস পেয়েছে। আর শিল্প খাতের অবদান দেখা যাচ্ছে 17.31 থেকে বেড়ে 26.20-তে উন্নীত হয়। সেবা খাতের অবদান 48.77-এ উন্নীত হয়, অর্থাৎ সেবা খাতের অবদানে তেমন কোনো পরিবর্তন হয়নি, যৎসামান্য পরিবর্তন হয়েছে। 2017-18 অর্থ বছরে এসে লক্ষ্য করা যায় এই কৃষিখাতের অবদান, যেটা আমাদের প্রধান খাত, জিডিপিতে তার অবদান প্রায় অর্ধেকে নেমে আসে। শিল্প খাতের অবদান ক্রমোন্নতি হচ্ছে, যা বেড়ে 33.7-এ উন্নীত হয়। আর সেবা খাতের অবদানও কিছুটা বৃদ্ধি পেয়েছে, যা বেড়ে দাঁড়ায় 52.19। অর্থাৎ দিন যতই যাচ্ছে জিডিপিতে কৃষিখাতের অবদান হ্রাস পাচ্ছে, শিল্প খাতের অবদান বৃদ্ধি পাচ্ছে, এবং সেবা খাতের অবদান প্রায় একই রয়েছে, কখনো বৃদ্ধি পায়, কখনো হ্রাস পাচ্ছে। পাশের চিত্রে লক্ষ্য করে দেখি যে তিনটা খাতের অবদানের যে তুলনামূলক চিত্র, তোমরা লক্ষ্য করো, কৃষিখাতের অবদান হ্রাস পেয়েছে, শিল্প খাতের অবদান বৃদ্ধি পেয়েছে, সেবা খাতের অবদান প্রায় একই রকম রয়েছে। এটা সার্বিক খাতওয়ারি আমাদের দেশের বা অর্থনীতির অগ্রগতির অবস্থা। কোনো একটা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের জন্য বা অর্থনৈতিক স্বনির্ভরতা আনয়নের জন্য বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখা প্রয়োজন, কারণ সংকটকালীন সময়ে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়তা করে, সংকট থেকে উত্তরণের সহায়ক হিসেবে কাজ করে। এবার আমরা লক্ষ্য করি যে বাংলাদেশে এই বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ কি অবস্থায় আছে। এই রিপোর্টটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট। 2015-16 অর্থ বছরে দেখা যায় এই রিজার্ভের পরিমাণ ছিল 30.18 বিলিয়ন মার্কিন ডলার। 16-17 অর্থ বছরে এসে তা বেড়ে দাঁড়ায় 33.49 বিলিয়ন মার্কিন ডলার। 2017-18 অর্থ বছরের হিসাবটা সাময়িক, সেই জন্য সেখানে লক্ষ্য করা যাচ্ছে 33.37 বিলিয়ন মার্কিন ডলার দেখানো হয়েছে। অর্থাৎ এই রিজার্ভের পরিমাণও আমাদের অনেকটাই
স্থিতিশীল পর্যায়ে রয়েছে। পূর্বের তুলনায় বেড়েছে, বর্তমানে এসে প্রায় স্থিতিশীল পর্যায়ে রয়েছে, যা অর্থনীতিকে স্থিতিশীল করতে সহায়তা করছে। হার অর্থনৈতিক প্রবৃদ্ধি। এই অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে আমরা কি বুঝি আগে এটা আমরা জানি যে কোনো দেশের জাতীয় আয় বা মাথাপিছু আয়ের বার্ষিক বৃদ্ধির হার, অর্থাৎ জাতীয় আয় কি হারে বৃদ্ধি পাচ্ছে সেটাই হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। আর এই অর্থনৈতিক প্রবৃদ্ধি কোনো একটা দেশের অর্থনীতির একটা ইম্পর্টেন্ট সূচক বা নির্দেশক। এই অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি স্থিতিশীল থাকে বা ক্রমোন্নতি হয়, তাহলে অর্থনীতি এগোচ্ছে বা উন্নতির দিকে যাচ্ছে বোঝা যাবে, বা অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে বোঝা যাবে। যা আমাদের এই যুদ্ধ বিধ্বস্ত দেশে গত কয়েক দশক ধরে এই প্রবৃদ্ধির হার প্রায় স্থিতিশীল পর্যায়ে রয়েছে। 2008 থেকে 2010 সাল পর্যন্ত যেখানে বিশ্বের অর্থনীতি মন্দা বিরাজমান ছিল, সেখানে আমাদের অর্থনীতি যে প্রবৃদ্ধির হার তা 6%-এর উপরেই বিরাজমান ছিল। অর্থাৎ আমরা এখন বলতে পারি যে আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি প্রায় স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তবে তালিকায় লক্ষ্য করে দেখো যে 2015-16 অর্থ বছরে যেখানে জিডিপির প্রবৃদ্ধির হার ছিল 7.11, সেখানে 2016-17 অর্থ বছরে এসে তা বেড়ে দাঁড়ায় 7.28, এবং 2017-18 অর্থ বছরে আরও বেড়ে দাঁড়ায় 7.65। অর্থাৎ আমাদের যে প্রবৃদ্ধির হার বা অর্থনীতির যে প্রবৃদ্ধির হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর তাই আমরা চিত্রে লক্ষ্য করে দেখো যে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বা গতিধারা ঊর্ধ্বমুখী। তাই আমরা বলতে পারি কোনো দেশের অর্থনীতি যদি প্রবৃদ্ধির হার যদি ঊর্ধ্বমুখী হয়, ক্রমোন্নতি ঘটে বা ক্রমবর্ধমান হয়, তাহলে দেশটি উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। অর্থাৎ আমাদের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় আছে এবং তা উন্নতির দিকে ধাবিত হচ্ছে। এবার আমরা দেখি বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার কি। তার দেখার আগে আমরা জানি যে মুদ্রাস্ফীতি কি। মুদ্রাস্ফীতি বলতে বোঝায়, সহজভাবে যদি আমরা বলি, দ্রব্যমূল্য বৃদ্ধির হার। অর্থাৎ যদি অধিক পরিমাণে অর্থ যখন অল্প পরিমাণে দ্রব্যের পিছনে ধাওয়া করে দৌড়ায় বা ব্যয় হয়, অর্থাৎ অর্থের মূল্য হ্রাস পায়, দ্রব্যমূল্য বৃদ্ধি পায় যখন, তখন আমরা তাকে বলি মুদ্রাস্ফীতি। যখন উৎপাদন কম হয়, মানি সাপ্লাই বেশি হয়, তখন তাকে বলি আমরা মুদ্রাস্ফীতি। তখন এটা হওয়ার কারণ শুধু অভ্যন্তরীণ না, এই কোনো একটা দেশের মুদ্রাস্ফীতির তারতম্য ঘটে তার অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন কারণ দ্বারা। বিশ্বমন্দা, জ্বালানি তেলের ঊর্ধ্বগতি, মূল্যের ঊর্ধ্বগতি এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি বা অস্থিতিশীল অবস্থা এই মুদ্রাস্ফীতি হারকে সর্বদাই অনিশ্চিত করেছে। আমাদের দেশের প্রেক্ষাপটে এই মুদ্রাস্ফীতির হার বিভিন্ন সময়ে বিভিন্ন হচ্ছে, আপ ডাউন করছে। এটার কারণেই ছিল যে একে তো খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যোগান কম থাকা, আবার অনুৎপাদনশীল খাতে অতিরিক্ত ঋণের প্রবাহ বৃদ্ধি পাওয়া,
আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ পরিস্থিতি, মন্দা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা এই মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করেছে। অর্থাৎ এটা একটা অনিশ্চিত অবস্থার দিকে ঠেলে দিয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং খাদ্যপণ্যের মূল্যের পরিবর্তন, এগুলো এই আন্তর্জাতিক পরিমণ্ডলের কারণে বা মূল্য বৃদ্ধির কারণেই বা আন্তর্জাতিক বাজারের কারণেই এই হারটার তারতম্য হতে থাকে। এবার আমরা লক্ষ্য করি যে আমাদের দেশে মুদ্রাস্ফীতির হার কী অবস্থায় ছিল বা আছে। 2015-16 অর্থ বছরে মুদ্রাস্ফীতির হার 5.92, 16-17 অর্থ বছরে 5.44 এবং 2017-18 অর্থ বছরে সময় হিসাব অনুযায়ী 5.83। এই মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণ করতে হবে, অর্থনীতিকে স্থিতিশীল আনয়ন করতে হবে। কারণ মুদ্রাস্ফীতির কারণে অর্থনীতির গতি দ্বারা প্রভাবিত হয়। উৎপাদনকারী অনেক সময় উৎসাহিত হয়, অনেক সময় অনিশ্চিত অবস্থায় থেকে উৎপাদন কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে বা মুদ্রাস্ফীতির হারকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মৃদু মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য সহায়ক, কিন্তু উল্লম্বন বা অতি মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য হুমকি স্বরূপ। এবার আমরা লক্ষ্য করি যে আমাদের দেশে দারিদ্র্যের মাত্রা বা হার কি অবস্থায় আছে বা ছিল। আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে এদেশের দারিদ্র্যের হার ছিল চরম। অর্থাৎ মানুষের দৈন্যদশা থেকে মুক্তির জন্য তখন যুদ্ধবিধ্বস্ত দেশ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। আর গত কয়েক দশকে এই বিভিন্নমুখী কর্মকাণ্ড সম্পাদনের মাধ্যমে, বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই দারিদ্র্যের হার দিন দিন হ্রাস পাচ্ছে। তালিকা লক্ষ্য করো যে 2011 সালে যেখানে দেখানো হয়েছে যে দারিদ্র্যের হার ছিল 29.69%, তা হ্রাস পেয়ে 2015 সালে এসে দাঁড়ায় 24.80%। অর্থাৎ দারিদ্র্যের হার দিন দিন হ্রাস পাচ্ছে। সরকারের বিভিন্ন ধর্মী প্রচেষ্টা বা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই হার দিন দিন হ্রাস পাচ্ছে। আমরা এবার পাশের চিত্রে লক্ষ্য করি। এই স্তম্ভচিত্রে দেখাচ্ছে যে দারিদ্র্যের হার পূর্বের চেয়ে বর্তমানে হ্রাস পেয়েছে বা কমেছে। এটা আরও নিয়ন্ত্রণ করতে হবে, তাহলেই আমরা আমাদের অর্থনীতিকে স্বাবলম্বী করতে পারব। বলা হয়ে থাকে যে, অর্থাৎ বিশ্বব্যাংকের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে গত এক দশক অর্থাৎ 2001 থেকে 2010 পর্যন্ত বাংলাদেশের দারিদ্র মানুষের সংখ্যা কমেছে প্রায় 1.5 কোটি। কিন্তু এর ঠিক আগের দশকে অর্থাৎ 1990 থেকে 2000 পর্যন্ত দারিদ্র সংখ্যা কমেছিল মাত্র 23 লক্ষ। অর্থাৎ এই দারিদ্র্যের হার আমাদের দিন দিন হ্রাস পাচ্ছে, যা অর্থনীতির জন্য সহায়ক। অর্থনীতিকে সচল রাখার জন্য আরেকটি ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে বিদ্যুৎ। অর্থাৎ জ্বালানি শক্তির একটা মহা উপাদান হচ্ছে বিদ্যুৎ। এই বিদ্যুৎ উৎপাদন আমাদের দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তালিকা লক্ষ্য করে দেখো, 1997 সালে যেখানে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন হয়েছিল 1800 মেগাওয়াট, সেখানে 2018 সালে এসে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 10,084 মেগাওয়াট। এই উৎপাদন 19 মার্চ 2018-তে এই 10,000 মেগাওয়াট উৎপাদন হয়েছে। আমাদের দেশে উৎপাদন ক্ষমতা আরও অনেক
বেশি। অর্থাৎ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে সরকার বিভিন্ন ধর্মী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। এবার আমরা পাশের চিত্রে লক্ষ্য করে দেখি যে বিদ্যুৎ উৎপাদন প্রায় 4 থেকে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। 4 থেকে 5 গুণ বৃদ্ধি পেয়েছে। আজকের পাঠ শেষে আমরা কি শিখতে পেরেছি এখন একটু মূল্যায়ন করে দেখি। তোমরা অবশ্যই পারবে প্রশ্নগুলোর উত্তর করতে। প্রথমে দেখি 2016-17 অর্থ বছরে দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ কত ছিল। তা ছিল 33.49 বিলিয়ন মার্কিন ডলার। এবার দেখি দেশের মোট শ্রমশক্তি অর্থাৎ 15-16 সালে কত ভাগ কৃষিখাতে নিয়োজিত ছিল। তোমরা ইতিমধ্যে তা জেনেছ। তা ছিল 40.6%। শ্রমশক্তি 40.6 ভাগ কৃষিখাতে নিয়োজিত ছিল 2015-16 অর্থ বছরে। এবার 2016-17 অর্থ বছরে হিসাব অনুযায়ী বাংলাদেশ খাদ্য উৎপাদনের পরিমাণ কত ছিল। খাদ্যশস্য উৎপাদন কত হয়েছিল তা ইতিমধ্যে তোমরা দেখেছ। তা ছিল 386.34 লক্ষ মেট্রিক টন। দু 2017-18 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত ছিল তোমরা বলতে পারবে, কারণ ইতিমধ্যে তা তোমাদেরকে সূচিতে দেখানো হয়েছে। তা ছিল 33.71%। অর্থাৎ জিডিপিতে শিল্প খাতের অবদান 2017-18 ছিল 33.71%। এবার বাড়ির কাজটি তুলে নিবে এবং বাড়ির কাজটি করে ফেলবে তোমরা তোমাদের হোমওয়ার্ক খাতায়। প্রথমে আমরা তালিকাটি লক্ষ্য করব, তারপর আমরা এক এক করে উত্তর করব। প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে 2016-17 অর্থ বছরে বাংলাদেশ জিডিপিতে প্রবৃদ্ধির হার কত ছিল। তোমরা ইতিমধ্যে দেখেছ। তা ছিল 7.24%। মুদ্রাস্ফীতির গতিধারা সর্বদাই অনিশ্চিত, ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্ন 2 নম্বরের জন্য, সেটা তোমরা মুদ্রাস্ফীতি কি এবং তার গতিধারা কেন অনিশ্চিত হয় সেটা ব্যাখ্যা করবে। প্রয়োগমূলক প্রশ্ন, উদ্দীপকের ভিত্তিতে কৃষিখাতের অবদানের একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। এখানে কৃষিখাতের 80-81 সালের এবং 2000-2001 সালের এবং 2017-18 অর্থ বছরের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে তার ভিত্তিতে একটা স্তম্ভচিত্র অঙ্কন করবে। ভূমি অক্ষে সময়টা দিবে, অর্থ বছরগুলো দিবে এবং লম্বা অক্ষে হারটা দিবে, অবদানের হার, জিডিপিতে অবদানের হার দিয়ে স্তম্ভচিত্র অঙ্কন করবে। অবশ্যই পারবে তোমরা। দেশের অর্থনীতির গতিধারা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। এই যে উদ্দীপক দেওয়া আছে বিভিন্ন সময়ে কৃষি, শিল্প এবং সেবা খাতের অবদান, সেগুলোর ভিত্তিতে আলোচনাটা করবে, করে তুলনামূলকভাবে যে কৃষি থেকে শিল্পের অবদান কী হচ্ছে এবং সেবা খাতের অবদান কী হচ্ছে সেটা বিশ্লেষণ করবে।
তাইলেই উত্তর হয়ে যাবে। অবশ্যই তোমরা পারবে। এই সোনার বাংলা আমার তোমার বাংলাদেশ, এই বাংলাদেশকে আরও আমরা কিভাবে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা প্রত্যেকের অবস্থান থেকে করব। তাহলেই অর্থনীতি দিন দিন গতিশীল হবে, দেশ উন্নত হবে, সমৃদ্ধি জীবন, সমৃদ্ধি বাংলাদেশ, ধন্য আমরা আর ধন্য বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ।